আজ আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাফার দ্রবণ। এইচএসসি কেমিস্ট্রি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটা টপিক হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ। তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বাফার দ্রবণটা কি। বাফার দ্রবণ হচ্ছে একটা নির্দিষ্ট পিএইচ মানের দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে যদি মিশ্রণের পিএইচের মান অপরিবর্তিত থাকে তাহলে আমরা সেটাকে বাফার দ্রবণ বলব। দেখো, এই একটা দ্রবণ আছে, দুইটা দ্রবণের ভিতরে আমরা যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি, সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি, দুইটাতেই আমরা যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে আমরা দেখব যে দ্রবণের পিএইচ এর মান পরিবর্তন হচ্ছে না আমরা সেই দ্রবণটাকে বলবো বাফার দ্রবণ। তো দুইটার পিএইচ যদি আমরা 8 ধরে নিলাম তাহলে আমরা দুইটা পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে দেখছি এই দ্রবণের পিএইচ এর মান পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন যদি হয় পরিবর্তন যদি না হয় দুইটা দ্রবণের পিএইচ এর মান আমরা ধরে নিলাম 8 ছিল। এখন আমরা সামান্য পরিমাণ ক্ষার বা যোগ করার পরে দেখলাম একটা দ্রবণের পিএইচ এর মান পরিবর্তন হচ্ছে না আর একটা দ্রবণের পিএইচ এর মান পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে যে দ্রবণের পিএইচ এর মান পরিবর্তন হচ্ছে না এটাকে আমরা বলবো বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? দেখো, তাহলে একটি নির্দিষ্ট পিএইচ মানের দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে মিশ্রণের পিএইচ মানের যদি উল্লেখযোগ্য পরিবর্তন না ঘটে, তাহলে সেই দ্রবণকে বাফার দ্রবণ বলে। তাহলে একটা নির্দিষ্ট পিএইচ মানের দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরে যদি মিশ্রণের পিএইচ এর মান উল্লেখযোগ্য পরিবর্তন না ঘটে তাহলে আমরা উক্ত দ্রবণকে বাফার দ্রবণ বলতে পারব। এখন দেখো, বাফার দ্রবণ দুই প্রকার। বাফার দ্রবণ দুই প্রকার। একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ।
এখন আমাদের পরীক্ষায় কিন্তু এই যে অম্লীয় বাফার দ্রবণ অথবা ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল লিখতে বলে। তাহলে আমাদেরকে শিখতে হবে কিভাবে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল হয়, কিভাবে ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা ঘটে। দেখো প্রথমে আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা দেখব। অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। দেখো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল যখন আমরা লিখব তখন দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। কি লাগবে? দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড আর একটা হচ্ছে ওই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। এখন আমাদেরকে জানতে হবে দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণটা কি। দেখো দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ হলো দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হবে ওই লবণটাকে আমরা বলতে পারবো ওই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। দেখো আমি লিখলে ক্লিয়ার হবে। দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ হলো দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে ওই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ বলে। তাহলে আমাদের অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। তাহলে দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ কাকে বলে? ওই যে দুর্বল অ্যাসিডটা আমরা নিব, ওই দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের যে বিক্রিয়ায় উৎপন্ন লবণটা পাবো ওই লবণটাকে আমরা ওই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ বলবো। দেখো আমরা একটা দুর্বল অ্যাসিড নেই, ইথানোয়িক অ্যাসিড, এটার সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া করাবো। তীব্র ক্ষার আমরা নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো এই বিক্রিয়ায় উৎপন্ন লবণ কি? CH3 বন্ড COO Na আর এখান থেকে H আর OH মিলে পানি তৈরি করলো H2O। তাহলে এই যে লবণটা উৎপন্ন হলো এইটাকে, এই যে লবণ তৈরি হলো সোডিয়াম অ্যাসিডের যে লবণ তৈরি হলো এই লবণকে আমরা এই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ বলবো। এই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণটা হলো এই সোডিয়াম অ্যাসিটেট। ঠিক আছে? তাহলে আমাদের বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ তৈরি করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং এই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। এখন দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণটা আমরা কিভাবে বের করব? যে দুর্বল অ্যাসিডটা নিব ওই দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া করিয়ে যে একটা লবণ তৈরি হবে সেই লবণকে আমরা বলবো ওই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। এই দুইটা আমার বাফার দ্রবণ তৈরি করতে তাহলে কি কি লাগবে? এই যে দুর্বল অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড আমরা নিলাম, আর একটা লাগবে আমার এই অ্যাসিডের কনজুগেট লবণ। তাহলে এই অ্যাসিডের কনজুগেট লবণ কি? সোডিয়াম অ্যাসিটেট। এই দুইটা মিলে আমার তৈরি হবে বাফার দ্রবণ। তাহলে আমরা ক্রিয়া কৌশলটা একটু দেখি।
দ্রবণমূলীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলে আমার লাগবে কি, লাগবে দুর্বল অ্যাসিড। আমরা ইথানোয়িক অ্যাসিড নিয়ে নিলাম এবং এই ইথানোয়িক অ্যাসিডের কনজুগেট লবণটা নিব, CH3 বন্ড COO সোডিয়াম অ্যাসিটেট। এখন দেখো এইটা বিয়োজিত হয়ে যায়, CH3 বন্ড COOH। এটা যেহেতু দুর্বল অ্যাসিড, আমরা জানি দুর্বল অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, এজন্য আমরা বিয়োজিত করার সময় উভয়মুখী চিহ্ন ব্যবহার করব। তাহলে এখানে বিয়োজিত হয়ে কি তৈরি করে, CH3 বন্ড COO মাইনাস প্লাস H প্লাস অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে। একইভাবে সোডিয়াম অ্যাসিড বিয়োজিত হয়ে যাবে, CH3 বন্ড COO Na। এটি যেহেতু শক্তিশালী একটা লবণ, এজন্য এটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে, এজন্য আমরা কিন্তু একমুখী চিহ্ন ব্যবহার করেছি। তাহলে এখানে কি হলো, CH3 বন্ড COO মাইনাস প্লাস Na প্লাস। এই যে দ্রবণটা আমার তৈরি হলো, এই দ্রবণটাকে আমরা বাফার দ্রবণ বলবো। দেখো এই দ্রবণে এখন যদি আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার যোগ করি, তাহলে পিএইচ মানের কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, সামান্য পরিবর্তন হতে পারে, কিন্তু আমি বাফার দ্রবণের সংজ্ঞায় বলেছি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা দেখি এই দ্রবণের সামান্য পরিমাণ আমরা যদি অ্যাসিড যোগ করি বা সামান্য পরিমাণ ক্ষার যোগ করি, তাহলে পিএইচ এর মান কি ঘটে। দেখো আমরা অ্যাসিড বলতে বুঝাই কিন্তু H প্লাস আয়ন, যারা জলীয় দ্রবণে H প্লাস আয়ন দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলি, আবার যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দান করে সেটাকে আমরা ক্ষার বলি। তাহলে আমরা এখানে যদি অ্যাসিড হিসাবে H প্লাস আয়ন যদি দ্রবণে এই অ্যাসিডটা যুক্ত করি, তাহলে এইটা অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে কিন্তু আবার ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এই ইথানোয়িক অ্যাসিড সামান্য পরিমাণ বিয়োজিত আবার হয়, কেন বিয়োজিত হয় সেটা পরে বলছি, তার আগে আমরা ক্ষার যুক্ত করব। তাহলে এই দ্রবণে আমরা প্রথমে যদি অ্যাসিড যুক্ত করলাম, অ্যাসিড যুক্ত করার পরে দেখলাম আমরা ইথানোয়িক অ্যাসিড তৈরি করছে। আবার এই দ্রবণে যদি ক্ষার যুক্ত করা হয়, দেখো OH মাইনাস যদি যুক্ত করা হয়, তাহলে এটা পানির সাথে বিক্রিয়া করে H প্লাসের সাথে বিক্রিয়া করে কিন্তু পানি তৈরি করে। তাহলে এই বাফার দ্রবণে কি দেখলাম, বাফার দ্রবণে আমরা দেখলাম এই দ্রবণে যদি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা হয় বা H প্লাস আয়ন যোগ করা হয়, তাহলে এইটা ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। আবার যদি ক্ষার বা OH মাইনাস যুক্ত করা হয়, তাহলে এটি H প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে। এখন দেখো যখনই পানি তৈরি করছে তখন কিন্তু এই দ্রবণে H প্লাস আয়নের ঘাটতি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, যখনই পানি এখানে H প্লাস আয়ন যখন ক্ষারের সাথে বিক্রিয়া OH মাইনাসের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, তখনই কিন্তু এই দ্রবণে H প্লাস আয়নের ঘাটতি সৃষ্টি হচ্ছে। এই ঘাটতি পূরণের জন্যই কিন্তু এই ইথানোয়িক অ্যাসিডটা আবার সামান্য পরিমাণ বিয়োজিত হয়ে H প্লাস আয়ন তৈরি করে, ফলে টোটাল দ্রবণের পিএইচ এর মান কিন্তু অপরিবর্তিত থাকে। তাহলে আমরা বাংলা ব্যাখ্যাটা একটু কিভাবে লিখবো, এই যে এটা সামান্য পরিমাণ বিয়োজিত হয়, সামান্য পরিমাণ বিয়োজিত হয়, যা পিএইচ মান পরিবর্তনে ভূমিকা রাখে না, আবার আমরা এই ব্যাখ্যাটা একটু দিয়ে দিব, দ্রবণে OH মাইনাস আয়ন H প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, পানি উৎপন্ন করে। ফলে দ্রবণে H প্লাস আয়নের
ঘাটতি সৃষ্টি হয়, ঘাটতি সৃষ্টি হয়। এই ঘাটতি পূরণের জন্যই ইথানোয়িক অ্যাসিড সামান্য পরিমাণ বিয়োজিত হয়। ফলে টোটাল দ্রবণের পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তাহলে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আমার কিভাবে লিখতে হবে? অম্লীয় বাফার দ্রবণ যখন আমরা প্রস্তুত করব তখন দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। আমরা দুর্বল অ্যাসিড হিসাবে ইথানোয়িক অ্যাসিড নিলাম, এবার এই ইথানোয়িক অ্যাসিডের কনজুগেট লবণ লাগবে। কনজুগেট লবণ আমরা কিভাবে বের করি? এই ইথানোয়িক অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে উৎপন্ন লবণটা আমরা পেয়েছি সোডিয়াম অ্যাসিটেট, সেটাকে বলা হয় এই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। এখন যেহেতু ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এটা সামান্য পরিমাণ বিয়োজিত হয়, এজন্য আমরা বহুমুখী চিহ্ন দিয়েছি। বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন আর H+ আয়ন তৈরি করে। অন্যদিকে এই যে সোডিয়াম অ্যাসিডের লবণটা, কনজুগেট লবণটা বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে। এখন এই দ্রবণে যদি আমরা সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি, তাহলে আবার যে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়, এই ইথানোয়িক অ্যাসিড সামান্য পরিমাণ বিয়োজিত হয়, যা পিএইচ মানের পরিবর্তনে ভূমিকা রাখে না। কেন সামান্য পরিমাণ বিয়োজিত হয়? কারণ এই দ্রবণে যখন আমরা আবার ক্ষার যুক্ত করছি, এই ক্ষার কিন্তু H+ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে। ফলে এই দ্রবণে কিন্তু H+ আয়নের ঘাটতি সৃষ্টি হচ্ছে। এই ঘাটতি পূরণের জন্যই কিন্তু এই ইথানোয়িক অ্যাসিডটা আবার সামান্য পরিমাণে বিয়োজিত হয়। ফলে টোটাল দ্রবণে পিএইচ এর মান অপরিবর্তিত থাকে।